নমস্কার, আমি আশিস বড় উকিল, ভারতীয় জনতা পার্টির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। পার্টির চোখ করে ভোট করা হবে, তার আগে দেখা গেল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অমিত শাহ নেতাজি ইন্ডোর দিয়ে যে বার্তা দিয়ে গেলেন, তারপরে কি মনে করছেন দল কতটা শক্তিশালী কিংবা চাঙ্গা হলো? না, এটা নিশ্চিত। শুনুন, দলের পরিবর্তন অনেকটাই হয়েছে। যেভাবে আগে দল চলেছে তার থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে। বিশেষ করে এবার এই যে আমাদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন, তারপরে উনি যেভাবে বার্তা দিয়েছেন একদম প্রথম দিনই, সারা দেশের মানুষ সেটা দেখেছে। এবং বিশেষ করে বিজেপির পুরনো কর্মী যারা আছেন, ছোটোখাটো ক্ষোভ বিক্ষোভ এটা ওটা নিয়ে অনেকে যারা বসেছিলেন আর কি, দীর্ঘদিনের পুরনো কর্মী কার্যকর্তা, তারা কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়েছে। তারা কিন্তু সেই জায়গাটা কিন্তু আর নেই। এবং অমিত শাহর যে বার্তা, একদম 100% নিশ্চিত থাকেন আপনি, 2021-এ যেটা হয়নি এবার সেটা হবে। ঠিক 21শে জুলাই, তার আগে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কলকাতায় সভা করতে আসছেন। শাসক দল কটাক্ষ করে বলছেন যে যেভাবে পরিযায়ী পাখিদের মতো বারবার আসে, ইলেকশন আসার আগে আসে, বড় বড় নেতা মন্ত্রীরা আসে, আবার পরিযায়ী পাখির মতো উড়ে চলে যায়। তো কি বলবেন? এইটা পাগলের প্রলাপ ছাড়া কিছু না। তৃণমূল কংগ্রেস হচ্ছে ছোট্ট রাজ্যের দল, ওদের সর্বভারতীয় নেতৃত্ব নেই। যা দু একজন আছে, বেশিরভাগই সব জেল খাটা আসামি। আর ভারতীয় জনতা পার্টি হচ্ছে সর্বভারতীয় রাজনৈতিক দল। এই দলের সর্বভারতীয় সেন্ট্রালে সব কিছু সিদ্ধান্ত হয়, তারপরে সেগুলো রাজ্যে নামে, রাজ্য থেকে জেলায় নামে, জেলা থেকে বিভিন্ন মণ্ডলে নামে। তো এই দলে সেই দলের কর্মসূচি হবে, সেই দলের নেতৃত্ব আসবে। এটা পরিযায়ী শ্রমিকের কী আছে, আবার পরিযায়ী পাখির কী আছে? প্রধানমন্ত্রী, তিনি আমার দেশের প্রধানমন্ত্রী, তিনি প্রোগ্রাম করবেন, আসবেন, এইসব বলা হচ্ছে একদম ছেলে মানুষই বলা, অরাজনৈতিক কথা। এইসব কথার কোনো ব্যাখ্যা হয়। এও কথা শোনা যাচ্ছে যে যখন বাইরে থেকে যখন অমিত শাহজি আসেন, তখন এখানে আমরা জায়গা ছেড়ে দিই, সভা করেন, কিন্তু আমরা যখন ওই অন্য কোনো স্টেটে যাই তখন আমরা কোনো সভা করতে পারি না। কী বলবেন আজকে? হ্যাঁ, অন্য কোনো স্টেটে তো ওদের কোনো সংগঠনই নেই, কোথায় সভা করবে? আর সভা তো দিল্লিতে তো অনেক দিন ধরে অবস্থান করলো, এবং একদম মিনিস্টারের ঘরের সামনে অবস্থান করলো। পারে নাকি আমাদের কলকাতা নবান্নে মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী দপ্তরের সামনে গিয়ে এইভাবে কোনো বিরোধী দল, বিজেপির লোকেরা তো বসতে পারে, বসার সুযোগ দেয়? সেখানে তো একদম মন্ত্রীর দপ্তরের সামনে গিয়ে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সেখানে সভা হয়েছে, সেখানে বৈঠক হয়েছে, অবস্থান হয়েছে। তো এরা এইসব পাগলের বকাবাড়ি না, এগুলো হচ্ছে একমাত্র ভারতবর্ষে বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে, এবং গণতান্ত্রিকভাবে সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আছে, বিরোধী হোক পক্ষের হোক, সবাই তার গণতান্ত্রিক আন্দোলন লড়াই করার সুযোগ পায়। বিজেপি শাসিত রাজ্যগুলোতেও পায় এবং দিল্লিতেও পায়। একমাত্র পশ্চিমবঙ্গই হচ্ছে একমাত্র রাজ্য যেখানে এরা বিরোধীদের কোনো স্পেস দেয় না। আপনি দেখুন, গতকালকে একটা বন্ধ হয়েছে, যদিও সে বন্ধকে আমরা সমর্থন করি না, বিরোধিতা করি। সিপিএম বন্ধ করেছে, আর সিপিএমকে হাইলাইট করছে। কটা লোক সিপিএমের আছে, সিপিএম বন্ধ করছে, কটা লোক তারা স্লোগান দিচ্ছে, মিছিল করছে। সেখানে পুলিশকে দিয়ে জুলুম করা, বিরোধী যে কোনো লোককে, যে কোনো প্রোগ্রামে হবে, সেখানে পুলিশকে দিয়ে জুলুম করাতে হবে। যদিও এর মধ্যে রাজনীতি আছে, সিপিএমকে হাইলাইট করছে আগামী বিধানসভা নির্বাচনে সিপিএম যাতে একটুখানি তেরে ফুরে উঠতে পারে, বিজেপির ভোট কাটতে পারে, এই উদ্যোগ নিচ্ছে। সেগুলো বলে সেটা সফল হবে না, সেটা হবে না। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একমাত্র রাজ্যই হচ্ছে পশ্চিমবঙ্গ যেখানে গণতন্ত্রের বিন্দুমাত্র ছোঁয়া নেই। এখানে সবটাই অগণতান্ত্রিকভাবে হয়, এবং এক পেশে হয়, গায়ের জোরে হয়। টোটাল এখন অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ এবং ক্রিমিনাল, এরাই হচ্ছে রাজ্যটাকে চালাচ্ছে। দেখা যাচ্ছে এসএসসি পরীক্ষা থেকে আরম্ভ করে, এসএসসি দুর্নীতি নিয়ে আরম্ভ করে, যেভাবে বিজেপি রাজ্য সভাপতি প্রাক্তন সুকান্ত মজুমদার থেকে আরম্ভ করে বিরোধী দলনেতা যেভাবে রাজপথে নামেন, এবং কসবায় যে ধর্ষণ কাণ্ডটা ঘটল, যেভাবে পুলিশ সুকান্ত মজুমদার থেকে আরম্ভ করে সমস্ত বিজেপি কর্মীদেরকে অ্যারেস্ট করলো, কি মনে করছেন গণতন্ত্র প্রক্রিয়া কোথায় যাচ্ছে? তারপরে তাদের ছেড়ে দিতে বাধ্য হলো। একটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনারা সাংবাদিকতা করেন, আপনারা বোঝেন এটা ঠিকই, যে পশ্চিমবঙ্গ একটা সময়, অনেকক্ষণ লাগবে, একটু সময় নিচ্ছি। পশ্চিমবঙ্গ বিনয় বাদল, দীনেশ, সূর্য সেন, মাস্টারদা,
রাজা রামমোহন রায় এই সমস্ত মনীষীরা থেকে গেছেন, এখানে বাস করেছেন, তাদের জন্ম। এই বাংলায় কোনোদিন আমরা দেখিনি। বাংলাতে অনেক বড় বড় রাজনীতিবিদ এসছেন, জ্যোতির্ময় বসু, জ্যোতির্ময় বসু সিপিআইএমের ছিল, জ্যোতি বোসকেও আমরা দেখেছি, আমরা সিদ্ধার্থ শঙ্কর রায় কংগ্রেসের নেতাকে দেখেছি, আমরা একটা সময় ইন্দ্রজিৎ গুপ্ত সিপিআই নেতা দেখেছি। লোকসভাতে তারা কি কাঁপিয়েছেন, তারা কি বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্য শোনার জন্য আমরা খুব ছোটোবেলায় যখন ছোটো ছিলাম তখন দেখতাম যে কী বক্তব্য, তখন তো টিভিতে এভাবে আসতো না, কিন্তু খবরে খুঁটে খুঁটে পড়তাম কী বলতে চাইছে, শেখার জন্য, শেখার আগ্রহ নিয়ে দেখতাম। আর এখন পশ্চিমবঙ্গের বিধানসভা হয়, আপনি দেখেছেন বিধানসভাতে কোনো আলোচনার কোনো বিষয় কিছু হয়? মমতা ব্যানার্জি সেখানে যায়, সেখানে বিরোধীদের কীভাবে তাচ্ছিল্য করে, আর যখনই ভালো ভালো কেউ কিছু বলতে যাবে তার আগেই তাকে সাসপেন্ড করে দিচ্ছে, বিধানসভাটাকেই অচল করে দিচ্ছে। বিধানসভাটা কেন? সেখানে তো আইন প্রবক্তা, আইন তৈরি হবে, সেখানে মানুষ তার বক্তব্য বলবে, পশ্চিমবঙ্গের মানুষের কথা সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের মধ্য দিয়ে এমএলএ তাদের ভিতর দিয়ে সেগুলো প্রকাশিত হবে, বাইরে সেগুলো যাবে, মানুষের কথা বেরোবে। সেখানে দেখছেন পশ্চিমবঙ্গে সেগুলো হচ্ছে না। আজকে পশ্চিমবঙ্গের অবস্থাটা কি? এটা আজকে আমাদের লজ্জা যে এই রাজ্যে বাস করি আমরা, আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করতাম, এখন লজ্জা পাই। কারণ এই জন্যই পাই যে এই রাজ্যে এমন একটা রাজ্য, স্বাধীনোত্তর ভারতে, স্বাধীনতার পরে ভারতবর্ষে এমন কোনো রাজ্য দেখাতে পারবেন না যে এত বড় দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল তৃণমূলের মতো কোথাও এসছে। আপনি স্বাধীনতার পরে কোনো রাজ্যে দেখাতে পারবেন না যে একটা রাজনৈতিক দলের এত এমএলএ এমপি তাদেরকে জেল খাটতে হয়েছে, তাদেরকে জেল খাটতে হচ্ছে। এবং যারা আজকে সব থেকে লজ্জা যে 14 জন এমপি তাদেরকে বিভিন্ন কারণে সিবিআই, ইডি, বিভিন্ন দপ্তরের সামনে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সামনে তাদেরকে তদন্তের সামনে আসতে হয়েছে। একটা রাজনৈতিক দল, একমাত্র রাজনৈতিক দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে এই দলের এমপি জেলের মধ্যে থেকে মারা গেছে, সুলতান আহমেদ, তারপরে কদিন পরে বেরিয়ে এসে সিনেমা আর্টিস্ট কী নাম, তাপস পাল মারা গেলেন, আর এখনও সুব্রত মুখার্জি মারা গেলেন। সব সিবিআই তদন্ত, এদের প্রত্যেকের এগেনস্টে ছিল। আজকে এই দলের মিনিস্টার এখনও জেলের বন্দী, শিক্ষামন্ত্রী, সেকেন্ড ইন কমান্ড তৃণমূলের পার্থ চ্যাটার্জি। আজকে এই দলের কে নেই, সবাই আজকে জেল খাটছি, প্রায় জেল খাটছি। এবং সত্যি কথা বলতে গিয়ে আপনি ছোট বড়, আমরা তো গ্রামে বাস করি, গ্রামের বুথের যারা আপনি যে সমস্ত তৃণমূলের নেতারা আছে, যারা বিভিন্ন বুথের নেতা, বুথ সভাপতি, অথবা যদি ধরেন আপনি ওই পঞ্চায়েতের কাজের সুপারভাইজার, তাহলে তার বাড়িঘর দেখলে বুঝতে পারবেন যে তৃণমূল করে। গ্রামে ঢুকলে বাড়ি দেখে বলে দেওয়া যায় কোনটা তৃণমূলের বাড়ি, কোনটা অন্য লোকের বাড়ি। এই জায়গায় এত বড় কেলেঙ্কারি এর আগে স্বাধীন ভারতে কোনো কেউ এরকম করেনি যেটা এরা করছে। রাজ্যটাকে একদম অর্থনৈতিক। একটা প্রশ্ন করছি, যেভাবে বিরোধীরা যেভাবে রাজপথে নামে, তাদেরকে কোনো আন্দোলন করতে দেওয়া হয় না, পুলিশ দিয়ে পেটানো হয়, পুলিশ দিয়ে অ্যারেস্ট করা হয়, দেখা যায় অপরচিত্র, দেখা যায় সাংবাদিকরা যখন কোনো সংবাদ যখন প্রকাশ করে তাদেরকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়, তাদেরকেও অ্যারেস্ট করা হয়। এর ব্যাপারে আপনি কি বলবেন? কারণ আমি তো প্রথমেই বলেছি, এ রাজ্যের গণতন্ত্র একমাত্র মমতা ব্যানার্জি তার পরিবারের জন্য, বাদবাকিতে গণতন্ত্র নেই। আজকে সংবাদ মাধ্যম হচ্ছে চতুর্থ পিলার। এই চতুর্থ পিলারটাকে আজকে তার সাংবাদিকদের, কত সাংবাদিকরা মিথ্যে মামলা কেস দেওয়া, আপনাদেরও দিয়েছে কিনা আমি জানি না, প্রত্যেকেরই ধর পাকড়, মার ধর, মাঝে মাঝেই দেখি সাংবাদিক মেরে মুখ ফাটিয়ে দিচ্ছে, চোখ লাল হয়ে আছে, হাত পা ভেঙে দিচ্ছে, গাড়ি ভেঙে দিচ্ছে, ক্যামেরা ভেঙে দিচ্ছে, তৃণমূলের সব আদরের ভাইয়েরা এগুলো করছে। এটা তো যখনই সংবাদ মাধ্যম সত্যি কথা বলার চেষ্টা করে, ওদের যেটা যখনই ওদের বিরুদ্ধে যাবে তখনই তার উপর আক্রোশ, এটাই হয়। এবং শুনে রাখেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র শুধু সাংবাদিকরা না, আজকে পুলিশেরও আজকে নিরাপত্তা নেই। আজকে ভাবতে পারেন অনুব্রত মণ্ডল তৃণমূলের একজন লিডার, যেভাবে পুলিশের মা স্ত্রীকে অপমানজনক কথাবার্তা বলল, সেখানে কি আপনার মনে হতে পারে যে এই রাজ্যে কোনো গণতন্ত্র আছে?
এরা যে এই পুলিশ, তারপরও নির্লজ্জের মতো আজকে পুলিশের ওপরের অফিসাররা নির্লজ্জের মতো দাবিদারি করছে এই সরকারের দাবিদারি, কিন্তু পয়সার জন্য, পয়সা পাচ্ছে, খাচ্ছে 2 নম্বরই পয়সা, এবং এই দাবিদারি করে যাচ্ছে। মানুষ এটা বুঝে নেবে 26-এর নির্বাচনে, প্রত্যেকটার হিসাব মমতা ব্যানার্জিকে বুঝে দিতে হবে, এবং মমতা ব্যানার্জি পালিয়ে গেলে হবে না, পালিয়ে যেতে পারবে না, এবং মানুষ পালিয়ে যেতেও দেবে না, ওকে ধরবেই। এর জবাব কিন্তু 26-এর নির্বাচনে দিতেই হবে।